এই যশোর শহরেরই মানুষ, কিন্তু আমি আমার ব্যবসায়িক প্রয়োজনে আমি ঢাকাতে অবস্থান করতাম, অনেকদিন ঢাকায় থাকি বিধায় যশোরের এই নিউ জেনারেশনের সঙ্গে আমার একটা গ্যাপ হয়ে গেছে। তো আজকের আপনাদের এই প্রোগ্রামে আমি কিন্তু অনির্ধারিত মেহমান। আমি সুযোগ পেয়ে চলে আসলাম এই কারণে যে যশোর শহরের যেখানেই যে প্রোগ্রাম হোক না কেন আমার যাওয়ার প্রয়োজন, কেননা অনেক ভাইরা আমাকে চেনেন না। তো আমরা যখন নির্বাচনে নামছি, নির্বাচনে আপনি যখন মানুষের কাছে ভোট চাইতে যাবেন, আপনার প্রার্থীকে যখন উপস্থাপন করবেন, আপনার প্রার্থীকে যদি আপনি না জানেন, না চেনেন, মানুষ যদি একটা প্রশ্ন করে আপনি বিব্রতকর অবস্থা করবেন। তো এই জন্যে আমার আসলে এই সুযোগটা নিতে আসা। আপনারা জানেন আমার নাম আব্দুল কাদের, আমার বাড়ি এই যশোর কলেজের পশ্চিম পাশে, ফোরটি পীর বাড়ির পশ্চিম পাশে আমার বাড়ি। আমি ঢাকাতে অবস্থান করতাম, বাট এখন নির্বাচনের প্রয়োজনে এখন বেশিরভাগ সময় আমি যশোরেই থাকি। আমার ব্যবসা ঢাকাতে, আমি গার্মেন্টস ব্যবসা করি। আমার ফ্যাক্টরি গাজীপুরে, কাশিমপুর, ঢাকা গাজীপুরের কাশিমপুরে। মূলত আমি একজন গার্মেন্টস ব্যবসায়ী, অনেকদিন যাবত আমি এই ব্যবসার সাথে আছি। তো আমি আপনাদেরকে, যেহেতু আপনারা সব ব্যবসায়ী, আমি ব্যবসায়ী, আপনাদেরকে আমি একটা বিষয় স্মরণ করাতে চাই, আমার কথাটাকে কেউ আদারওয়াইজ নেবেন না। আমাদের যশোরের মানুষজন ঝাল পেঁয়াজ দিয়ে পান্তা ভাত দিয়ে ভাত খেয়ে কয় আলহামদুলিল্লাহ, আল্লাহ আমি অনেক খাইছি। কিন্তু আর একজন যে পাশে পোলাও বিরিয়ানি খাচ্ছে, এই চিন্তা তার মাথায় আসে না। সে মনে করে আল্লাহ আমাকে খাওয়াচ্ছে, আমার সারা জীবন কপালে রেখেছে ঝাল পেঁয়াজ পান্তা ভাত, আমি আর বিরিয়ানি পোলাও আমার ভাগ্যে জুটবে না। এই মানসিকতাটা ঠিক না। বরং হালাল ভাবে আপনিও পোলাও কোরমা খাবেন, এটা তো নিষিদ্ধ নেই। আমি এই কথাটা এই জন্য বলছি, আমি যখন যশোর থেকে চলে গেলাম ঢাকায়, যশোরে আমি বেশ ভালো ব্যবসা করতাম। তো আমাকে অনেকেই বলছে তুমি যশোরে এত ভালো ব্যবসা করো, তুমি ঢাকায় কেন যাবা? কিন্তু আমি দেখলাম যশোরে আমার ব্যবসার স্কোপটা কিন্তু লিমিটেড। যশোরে আপনি 2000 কোটি টাকার ব্যবসা করতে পারবেন না। কি আপনার সব ব্যবসায়ী পারবেন 2000 কোটি টাকার ব্যবসা করতে? কেউ 1000 কোটি টাকার ব্যবসা করতে পারবেন না, 500 কোটি টাকার ব্যবসা যশোরে করতে পারবেন না। তাহলে আপনাকে তো বড় হইতে হবে। আর ইবাদত বন্দেগী কিন্তু, দরিদ্রদের ইবাদত বন্দেগী কিন্তু খুব সামান্য, অল্প। আর বেশিরভাগ ইবাদত কিন্তু ধনীদের জন্য। আর জবাব দিলেও কিন্তু ধনীদের কঠিন। আপনি হজ করতে যাবেন, আপনার পয়সা না থাকলে হজ করতে যাবেন কে দিয়ে? আপনি জাকাত দেবেন, পয়সা না থাকলে জাকাত দেবেন কোত্থেকে? আপনি দান সাদকা করবেন, পয়সা না থাকলে দান সাদকা করবেন কি দিয়ে? এই জন্য ব্যবসায়ী ভাইদের প্রতি আমার আবেদন থাকবে, যে যেখানে যে ব্যবসায় করুন না কেন, হোক সে একটা ছোট মুদির দোকান, হোক সে একটা ভ্যানের উপরে সবজি বিক্রি, হোক সে একটা ছোট কাপড়ের দোকান, অথবা বড় দোকান, বড় পার্সের দোকান, বড় ব্যবসায়ী যাই হোক না কেন, যে যেটা ব্যবসা করবেন সেই ব্যবসায় আপনাকে আদর্শ ব্যবসায়ী হতে হবে, সেই ব্যবসায় আপনাকে সৎ ব্যবসায়ী হতে হবে। এবং লক্ষ্য থাকবে আপনি যে ব্যবসাটা করছেন, এই যশোরেই থাকেন আপনি, অসুবিধা নেই, কিন্তু যশোরের বুকে আপনি সেরা ব্যবসায়ী হবেন, এটা চিন্তা থাকতে হবে। আর আমি যে কথা বলতাম আমি এখনো সে কথা বলি, আমি আমার শক্তি সামর্থ্য অনুযায়ী হাইয়েস্ট পসিবল ইনকাম আমি করব, বাট দ্যাট ইনকাম শুড নট বি অনলি ফর মাইসেলফ or not only for the betterment of my family members. আমি আমার শক্তি সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ ইনকাম করার চেষ্টা করব, কিন্তু সেই ইনকামটা শুধুমাত্র আমার বউ ছেলে মেয়ে, আমার বাড়ি গাড়ি, আমার টাকা পয়সার জন্য, আমার জন্য ব্যয় হবে না। আমার এই উপার্জনের মধ্যে অন্যদের হক আছে এবং আমি সেইভাবেই ব্যয় করব। এই মানে আমি প্রসঙ্গক্রমে বলতে বাধ্য হচ্ছি, আমি যশোরে অনেক ভাইকে চিনি, অনেক ভাইকে আমি চিনি, গ্রামগঞ্জে এখন যাচ্ছি দেখতেছি, একজন মানুষ ব্যবসা করতেছেন এই যশোরে অনেককে দেখছি 2-2.5 কোটি টাকা খরচ করে বাড়ি বানাইছে। ভাই এই বাড়িতে আপনি কয়দিন বসবাস করবেন? আপনি 2 কোটি টাকা খরচ করে বাড়ি না বানায় ওই বাড়িতে আপনার বসবাস করার মতো প্রয়োজনীয় বাড়িতে আপনি 30-40 লাখ টাকার মধ্যে করতে পারতেন। বাকি টাকা দিয়ে আপনি ছোটখাটো একটা ইন্ডাস্ট্রি করেন। আমাদের যশোরের লোকজন ইন্ডাস্ট্রি করতে চায় না, আপনি ছোটখাটো একটা ইন্ডাস্ট্রি করেন। ইন্ডাস্ট্রি করলে কি হবে? একটা প্রোডাকশন হবে। আপনি যে কোনো কিছু প্রডিউস করেন, প্রোডাকশনের মূল্যই আলাদা। আপনি অন্যের প্রোডাক্ট আপনি আইনে বিক্রি করতেছেন, এই পানিটা পাইকারি দরে এটা পাওয়া যায় 6 টাকায়, আপনি আইনে খুচরো এটা বিক্রি করতেছেন 15 টাকা, মনে করতেছেন 9 টাকা লাভ করতেছে, এটার মধ্যে আপনার কোনো কৃতিত্ব নেই। আপনি এখানে ফরিয়াদি করতেছেন, মিডিল ম্যান, মধ্যস্বত্ব ভোগী। এই মধ্যস্বত্ব ভোগী কিন্তু মূল্য নেই।
তাহলে আপনি 6 টাকার জিনিস কিনে এনে 15 টাকা বেচে 9 টাকা লাভ করতেছেন, এই 9 টাকা লাভ আপনার জন্য জায়েজ হবে কিনা এটা কিন্তু প্রশ্ন আছে। অথচ আমরা মনে করতেছি না, আমি তো ব্যবসা করতেছি, আমি দেখছি নারায়ণগঞ্জে, আমার যেহেতু গার্মেন্টস ফ্যাক্টরি নারায়ণগঞ্জ ছিল এক সময়, এখন গাজীপুরে, তো নারায়ণগঞ্জে যেই কাপড়টা পাওয়া যায় 60 টাকা গজ, সেই কাপড়টা ডাইং করার পরে ওটার গজ পড়ে 80 টাকা। ইসলামপুরে বিক্রি হয় সেই কাপড়টা সর্বোচ্চ 100 টাকা। আমি যশোর মার্কেটে সেই কাপড়টার দাম 250 থেকে 300 টাকা গজ। এখন 100 টাকায় কিনে এনে আপনি 200-250 টাকা বিক্রি করতেছেন, আপনি মনে করতেছেন আমি তো সততার সাথে ব্যবসা করছি। এটা সততার সাথে ব্যবসা হবে কিনা এটা একটু চিন্তা করে দেখার বিষয় আছে। তো যাই হোক, সেটা আমি ওইদিকে যাচ্ছি না। আমার বক্তব্য হচ্ছে, যে যেখানে যে ব্যবসা করছেন সেই ব্যবসায় আপনাকে সর্বোচ্চ পর্যায়ে যেতে হবে, এবং সুযোগ থাকলে যে কোনো ধরনের প্রোডাক্ট, আমি চায়নাতে দেখছি, আমি সিঙ্গাপুরে দেখছি, সব বাড়ি বাড়ি ঘরে ঘরে সব প্রোডাক্ট। আমি 1984 সালে সিঙ্গাপুরে গেছিলাম। সিঙ্গাপুরে গিয়ে দেখি যে রাস্তায় ওই যে আমাদের যেমন শাকসবজি বেচে না ঝুড়ি করে রাস্তার মধ্যে, ক্যাসিও ঘড়ি ঝুড়িতে করে এনে ক্যাসিও ঘড়ি বিক্রি করতেছে রাস্তা পাড়ায়। তাই এক ঝুড়ি আমি কিনলাম। আমি তখন জানি না, আমার ধারণা ছিল না, কারণ আমি তখন রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র, মাস্টার্সের ছাত্র, যে ওটা আনলে যে কাস্টমস এয়ারপোর্টে আমাকে ধরবে এতগুলো ঘড়ি আনলে, এই আইডিয়া আমার ছিল না। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ট্রিপ টু আউটসাইড অফ বাংলাদেশ। এটা আমি এর আগে কখনো বাংলাদেশের বাইরে যাইনি, আমার ধারণা ছিল না। তো যাই হোক, আনছি সেই 2 ঝুড়ি ঘড়ি আমি কিনে আনছি, কার্টুন ভরে আনছি, আনতে এয়ারপোর্টে ধরলো, কি ব্যাপার, তুই ব্যবসা করার জন্য আনছো? আমি পাইছি ফুটপাতের থেকে ঝুড়ি কিনে আসছি। সে এক পর্যায়ে আনলাম, সেই ঘড়িগুলো আমার কিনা পড়ছিল ওখান থেকে বাংলাদেশি টাকায় তখন 90 টাকা। আমি বাইতুল মোকাররমে সেই ঘড়ি বিক্রি করলাম 250 টাকা করে। আমার সিঙ্গাপুর আসা যাওয়ার খরচ উঠে আরো টাকা থেকে গেল। আমি তো চিন্তা করি, ওদেরকে জিজ্ঞেস করছিলাম, ওরা বাড়ি বসে বসে বানায়, এত সস্তায় ঘড়ি দেয় কি করে? প্রত্যেকটা বাড়ি বাড়ি ওদের ইন্ডাস্ট্রি। আর আমাদের বাড়ি বাড়ি কি সব নেতা তৈরি হয়, নেতা, রাজনৈতিক নেতা, টাউন, বাটপার, মাস্তান, চাঁদাবাজ তৈরি হয়। তো আমাদের ওইগুলো প্রয়োজন নেই। জামাত ইসলামী এমন কিছু মানুষ তৈরি করতে চায় যারা এই দেশকে কন্ট্রিবিউট করতে পারে, যারা এই দেশকে করতে পারে, মানুষ যাদের দ্বারা উপকৃত হতে পারে। তাই আসুন আমরা সেই ধরনের একটি সংসারী, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, একটা উৎপাদনমুখী, কর্মমুখী একটা সমাজ গড়ে তুলি। আল্লাহ আমাদের সাথে তৌফিক করুন, আমিন। আমি আরেকদিন সুযোগ পেলে আপনাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ। আর আপনাদেরকে আমি বলে রাখি, যেহেতু আপনারা অনেকে আমাকে চেনেন না, আমার মোবাইল নাম্বার সবাই অনেকের কাছে দেওয়া আছে। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনে আমার নাম্বারে ফোন করবেন, আর আমার থাকলেও আমি সবার ফোন ধরি, আমি না ধরতে পারলেও পরে আমি রিং ব্যাক করি। আপনারা যে কোনো সময় আমাকে ফোন করতে পারেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।